সুপ্রিয় দর্শক, বিএম পাবলিক শো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার শোতে এমন একজন অতিথিকে আমি আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে পরিচিত। বাংলা ভাষাভাষী, দেশে বিদেশে বহু মানুষ তাকে এক নামেই চেনেন। আর জনপ্রশাসনে তিনি সবার চেনা, সবার পরিচিত মুখ। বিশেষ করে যারা সরকারি চাকরি করেন বিভিন্ন সেক্টরে, তারাও তাকে এক নামে চেনেন। অনেকে তার সঙ্গে সরাসরি কখনো কথা বলেননি, কিন্তু তার নামের সঙ্গে পরিচিত। তিনি আর কেউ নন, ফিরোজ মিয়া। ফিরোজ মিয়া, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং খুবই প্রাউড ফিল করছি যে আমি আপনাকে আমার অনুষ্ঠানে পেয়েছি। শুরুতেই আমি দর্শকদের একটু জানিয়ে রাখি আপনার সম্পর্কে। অনেকেই তো শুধু আপনাকেই জানে যে আপনি একজন প্রখ্যাত বইয়ের লেখক, কিন্তু আপনার এর বাইরেও আপনার অনেক পরিচিতি আছে। দর্শক, আমাদের শ্রদ্ধেয় ফিরোজ ভাই, উনি প্রশাসন ক্যাডারের ৮২ বিশেষ ব্যাচের একজন কর্মকর্তা। সরকারি চাকরিতে উনি দীর্ঘদিন ওনার এই দীর্ঘদিন উনি সরকারি চাকরিতে কাটিয়েছেন ৩১ বছর। এক বর্ণাঢ্য কেরিয়ার ওনার। এবং তবে এই বর্ণাঢ্য কেরিয়ারের মধ্যে কিছু কষ্ট আছে। আমি এখন যে কথাটি বলবো, এটা শুনলে আপনারা বুঝবেন। উনি চাকরি থেকে অবসর নিয়েছেন অতিরিক্ত সচিব হিসাবে, অথচ এই অতিরিক্ত সচিবের পদটিও উনি অফিসিয়ালি এনজয় করতে পারেননি। ওনাকে ২০০৯ সালে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি বঞ্চিত করা হয়। ২০১১ সালে তাকে প্রমোশন দেওয়া হয়, কিন্তু প্রমোশন দেওয়ার পরে ওনাকে ওএসডি করে রাখা হয়। যদিও ওনাকে সংযুক্ত করা হয়েছিল, কিন্তু সংযুক্ত করার পরেও ওনাকে কাজ করতে দেওয়া হয় নাই। আপনারা জানেন যে উনি দীর্ঘদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখায় সুনামের সঙ্গে কাজ করেছেন। তো খুবই দুর্ভাগ্যের বিষয় এবং আফসোসের বিষয় যে ওনাকে ওএসডি থাকা অবস্থায় ২০১৪ সাল পর্যন্ত উনি ওএসডি ছিলেন এবং ওএসডি থাকা অবস্থায় ওনাকে চাকরি থেকে বিদায় নিতে হয়েছে। কিন্তু উনি যেই কয়দিন ওএসডি ছিলেন, দেখেন ওনাকে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়, ক্যাবিনেট এবং বিশেষ করে সচিব কমিটির মিটিং হলেই ওনাকে আমন্ত্রণ জানানো হতো। এটা আনঅফিশিয়ালি, কিন্তু ওনার হেল্প নেওয়ার জন্য। সরকার কিন্তু ওনার হেল্প নিয়েছে, কিন্তু ওনাকে মর্যাদা দেয়নি। ওনার সচিব পদে পদোন্নতি পাওয়া একেবারেই হক ছিল, প্রাপ্য হক ছিল। অথচ বিগত সরকার, এটা আমার বক্তব্য, যেহেতু আমি দীর্ঘদিন প্রায় ২৫ বছর সচিবালয়ে রিপোর্টিং করেছি, আর ওনার চাকরির বর্ণাঢ্য কেরিয়ার ৩১ বছর। ওনাকে আমরা খুব কাছ থেকে দেখেছি, একজন শতভাগ প্রফেশনাল অফিসার। আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে এই কথাগুলো কেন বলছি, দর্শকদের অনেকেই জানেনই না। শুধু অনেকেই জানেন যে উনি চাকরির বিধানাবলী বইয়ের লেখক, কিন্তু এর পিছনে আমাদের ফিরোজ ভাইয়ের অনেক অনেক গুণাবলী আছে এবং কিছু কষ্টের কথাও আছে। ওনার কষ্টের কথা উনি নিজে বলবেন না আমি জানি, যে কারণে আমি বলছি আর কি। তো ফিরোজ ভাইয়ের অনেকগুলো বই আছে, ৩২টি বই উনি লিখেছেন। এবং ওনার সবচেয়ে আলোচিত বইয়ের নাম তো আমি ইতিমধ্যেই বললাম, চাকরির বিধানাবলী। এই বইটি এখন ৮১তম সংস্করণ, আমি যদি ভুল বলে না থাকি, ৮১তম সংস্করণ চলছে। আর এছাড়া উনি সাহিত্যের পরে বই লিখেছেন, আইন, লোকাল গভর্নমেন্ট, মুসলিম আইন, কলাম, এবং উনি বিভিন্ন পত্র পত্রিকায়, উনি জাতীয় পত্রিকায়, দৈনিক যুগান্তরও উনি নিয়মিত কলাম লেখেন, সমসাময়িক বিষয়ের উপরে কলাম লেখেন।
উনি ইউএনডিপিতে লিয়েনে কাজ করেছেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জাইকা সহ ওনাকে পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, উনি কাজ করেছেন। উনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছেন। উনি রেডিও এবং টেলিভিশনের তালিকাভুক্ত একজন গীতিকার দীর্ঘদিন থেকে। এরকম বহু গুণে গুণান্বিত আমাদের ফিরোজ মিয়া, আমাদের সবার প্রিয়, আমরা ফিরোজ ভাই বলি। আমরা আজকে প্রশাসনের কিছু বিষয় নিয়ে খোলামেলা আলাপ করব। তো আমরা জাস্ট আর কথা না বাড়িয়ে আলোচনা যাচ্ছি। ফিরোজ ভাই, আমরা একটা ফর্মাল না ইনফর্মাল আলাপই করি আর কি, যেভাবে অন্য সময় কথা বলি ইনফর্মাল আলাপ করলে সুবিধা হয় আর কি। এই যে দীর্ঘদিন আমরা, আপনি কাজ করেছেন, আমরা সাংবাদিক হিসাবে কাজ করেছি, এক পেশাগত কারণেই আপনার সাথে আমাদের অনেক সুযোগ হয়েছে কথা বলার। বিধিগত আইনগত কোনো বুঝতে না পারলেই আপনার কাছে ছুটে যেতাম যে ব্যাখ্যাটা দেন, এই নিউজের ক্ষেত্রে ব্যাখ্যাটা লাগবে। আপনি একেবারেই ছোট ভাইয়ের মতো আদর করতেন এবং আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিতেন। শুধু আমি না, বহু সাংবাদিক আপনার কাছ থেকে এই ধরনের জ্ঞান নিয়েছে। যাই হোক, আমরা কিন্তু তখনও বলতাম আপনার সাথে যে আমরা একটা পেশাদার প্রশাসন চাই। তো আমরা দেখলাম গত 25-30 বছরে আমরা পেশাদার একটি প্রফেশনাল পাইলাম না। প্রত্যেকটা সরকারের আমলেই প্রশাসনকে কম বেশি দলীয়করণ করা হয়েছে এবং দলীয়করণের এই যে খড়গ, এটা ব্যবহার করে বহু ভালো কর্মকর্তা, মেধাবী কর্মকর্তাকে তার প্রাপ্য পোস্টিং এবং পদোন্নতি বঞ্চিত করা হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন যে কি করলে আমরা প্রশাসনটাকে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ, নির্দলীয়, একটি প্রফেশনাল প্রশাসন আমরা গড়ে তুলতে পারি? এটার প্রথম শর্ত হলো রাজনৈতিক সদিচ্ছা। আপনার রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে আর প্রশাসনকে যদি ব্যক্তিগত পছন্দের এবং ব্যক্তিগত বিদ্বেষের প্রশাসন হিসাবে গড়ে না তোলে, তাহলে প্রশাসন নিরপেক্ষ হবে। আপনি দেখেন গত 25-30 বছর যেটা বললেন, এই সময়ে প্রশাসনকে সাজানো হয়েছে ব্যক্তিগত পছন্দের ব্যক্তি দিয়ে আর ব্যক্তিগত বিদ্বেষের ব্যক্তিদের দিকে। তাদেরকে কোণঠাসা করা হয়েছে যাদের প্রতি বিদ্বেষ হচ্ছে, এবং যাদের পছন্দ হয়েছে তাদেরকে টাইনে নেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশাসনে দেখবেন যারা সৎ, দক্ষ, নিরপেক্ষ, তারা কিন্তু দলবাজিতে যায় না, তাদের চাওয়া পাওয়ার তেমন কিছু থাকে না, কিন্তু তারপরে তারাই সাফার করে সবচেয়ে বেশি। কিন্তু যারা নাকি আপনার একটু কম মেধাবী এবং আপনার একটু স্বচ্ছতার অভাব আছে, নিরপেক্ষ ভাবে যদি পদোন্নতি দেওয়া হয়, তাহলে তারা হয়তো বা সুযোগ পাবে না। তখনই কিন্তু তারা গিয়ে রাজনীতিবিদদের শরণাপন্ন হয়। রাজনীতিবিদরা তাদেরকে কাছে টেনে নেয় তাদের নিজেদের স্বার্থে। তো এইটা যতদিন বন্ধ না হবে ততদিন কিন্তু আপনার ভালো প্রশাসন পাবেন না। আর প্রশাসনের মূল যে বিষয়টা জনপ্রশাসনের, সেটা হচ্ছে প্রশাসন আরম্ভ হয় নিয়োগের সময় আপনি কাউকে বাছাই করলেন, কোন ধরনের ব্যক্তিকে আপনি বাছাই করলেন। নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছ এবং সঠিক না হয়, তাহলে কিন্তু আপনার এই প্রশাসন কখনো দাঁড়াতে পারবেন না। আপনার নিয়োগের সময় যদি আপনার ভালো লোকদেরকে না এনে দলীয় লোকদেরকে নিয়ে নেন, তাহলে তো তারা সারা জীবন দলীয় কাজই করবে। এরপরে আপনার অনেক সময় দেখা গেছে নিয়োগের সময়, আগে ছিল, এখন তো কোটা প্রথাটা বাতিল হয়ে গেছে, কোটা প্রথার কারণেও কিন্তু অনেক মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। তো ভবিষ্যতে আশা করা যায় এটা হবে না। তো আপনার প্রথম হচ্ছে নিয়োগের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সঠিক একটা পদ্ধতি
বর্তমান যে প্রক্রিয়া পদ্ধতি আছে, এই প্রক্রিয়া পদ্ধতিতে আপনার মেধাবী এবং দক্ষ সৎকে আপনি বাছাই করতে পারবেন না। এই প্রক্রিয়া এবং পদ্ধতির পরিবর্তন আনতে হবে। জি। আর আমরা যেটা মনে করি, আপনার সাথে আমি আলাপ আলোচনা করছি যে ৩টা বিষয় যদি ঠিক রাখা হয়, এর মধ্যে অলরেডি আপনি একটা বলে ফেলেছেন। প্রথমত নিয়োগ, এবং নিয়োগের পরে যখন একজন এমপ্লয়ি মানে চাকরি জীবনে প্রবেশ করবে, তারপরে হলো তার পোস্টিং এবং পদোন্নতি। যদি এই পদায়ন এবং পদোন্নতি এমন একটা পদ্ধতি থাকে, তার কোনো সংশয় থাকবে না, ভয় থাকবে না, সে জানবে যে আমি আমার মেধা যোগ্যতা অনুযায়ী পোস্টিং পাবো, এবং সময় হইলে আমি যোগ্যতা অনুযায়ী আমি পদোন্নতি পাবো। এই নিশ্চয়তা থাকলে প্রশাসন কোনোদিন আপনার দলীয়করণের দিকে যাবে না, এবং প্রশাসন আপনার একটা পেশাদার প্রশাসন হবে। আপনি এর সাথে একমত কিনা? অবশ্যই একমত। আপনার ওই যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলছেন, নিয়োগ প্রক্রিয়া পরে এই যে পদায়ন এবং পদোন্নতি, এই দুইটা কারণে কিন্তু আমলারা বেশি করে রাজনৈতিক ব্যক্তিদের শরণাপন্ন হয়। আপনার এই দুইটা আপনার পদায়ন এবং পদোন্নতির ক্ষেত্রে যদি আপনার পদ্ধতি এবং প্রক্রিয়াগত পরিবর্তন আনা যায়, তখনই একমাত্র আপনার প্রশাসনকে রাজনীতি মুক্ত, সম্পূর্ণ না পারলেও অনেকাংশে রাজনীতি মুক্ত করতে পারবেন। আমার মনে আছে, আমি যখন সরকারি চাকরি আইন যেটা 2018 সনে জারি হয়েছে, এটার প্রাথমিক আপনার ড্রাফটিং এ আমি জড়িত ছিলাম। ওই সময় কিছু বিধিও করা হয়েছিল। ওই বিধি করার সময় আমরা একটা নতুন পদোন্নতি প্রক্রিয়া নির্ধারণ করছিলাম, যে এই প্রক্রিয়া হলে আর কেউ আপনার পদোন্নতি থেকে, এই যে পদোন্নতি বঞ্চনার যে ক্ষত, এইটা কারোর মধ্যে থাকবে না। আপনার ওই প্রক্রিয়াটা, আপনার ওই চাকরির আইনের খসড়াটা, এটা পরবর্তী পর্যায়ে যখন নাকি আপনার রাজনীতিবিদদের হাতে পড়লো, তখন এইটার আমূল পরিবর্তন আসে। এখন সরকারি আইন যেটা হয়েছে, এইটা লজ্জা লাগে যে এমন একটা সরকারি আইন বাংলাদেশে থাকতে পারে, যেখানে যে আইনে নাকি আপনি যদি দুর্নীতির দায়ে 1 বছর জেল খাটেন, আপনার চাকরি যাবে না। আপনি 1 বছর পরে জেল কেটে এসে আবার নিজের পদে বসবেন। আর জরিমানা আপনার যাই হোক, সেটার পরিমাণ না, আপনি যতই হোক, 1000 কোটি হোক না কেন, ওই জরিমানা যদি আপনি পরিশোধ করেন, আপনার চাকরি যাবে না। আর এরপরও আপনার আবার শৃঙ্খলা আপিল বিধি 2018 সনে করলো। ওই শৃঙ্খলা আপিল বিধিতে দুর্নীতির শাস্তির আগ হইল তিরস্কার। তো দুর্নীতির শাস্তি কি তিরস্কার হইতে পারে? এরপরে শুধু তাই না, ওইখানে দ্বিতীয়বার দুর্নীতি করা হলে কি সেটা বলা হয়েছে কি শাস্তি হবে, সেখানেও তিরস্কার। প্রথম কথা হইলো, দুর্নীতিতে একবার যায় দুর্নীতিবাজ প্রমাণ হয়, তাকে তো চাকরিতে রাখার কোনো সুযোগই নাই। আপনি তাকে তিরস্কার দিয়ে চাকরিতে রাখলেন, আবার বললেন যে দ্বিতীয়বার দুর্নীতি করলে তখনও আপনার তিরস্কার দিতে পারবেন। এই যে আইনগত রাজনৈতিক ভাবে এই আইন এবং বিধিগুলি প্রণয়নের সাথে উচ্চ পর্যায়ের আমলারা জড়িত ছিল, এবং আইন তো সংসদে পাশ হয়েছে, সংসদের চোখ তো এড়ায় যায়নি। এই যে 1 বছরের সাজা, হ্যাঁ 1 বছর সাজা এসে আবার চাকরিতে বসবে, তার মানে তাদের কিছু আমলাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই আইন করা হয়েছে। তবে এই আইন করলে আপনি ভালো প্রশাসন পাবেন কেন? পাবেন না। এই আইনটা তো এখনো বলবৎ আছে, এখনো বিদ্যমান। এখন অনেক সমালোচনা হয়েছে, এই আইন পরিবর্তন হয় নাই।
আপনার কিছু সংশোধনী আসছে, কিন্তু এইসব জায়গায় সংশোধনী আনা হয় নাই, অনেক সমালোচনা সত্ত্বেও। তো খুবই এইগুলি দুঃখজনক। দেখেন, খুবই দুঃখজনক। আর মানে আপনার এই যারা যে আপনার পদোন্নতি যে জি, জি। পদোন্নতির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই গলত আমাদের। এই পদোন্নতি প্রক্রিয়ার জন্য আপনার যে পদ্ধতি আছে, আপনার যেই আপনার পদোন্নতি কমিটি, তাদের ইচ্ছার উপর অনেক নির্ভর করে, এবং পদোন্নতি কমিটি থেকে যারা নাকি পরিচালনা করে, যাদের নির্দেশে পদোন্নতি কমিটিগুলি পরিচালিত হয়, সেই ব্যক্তিদের ইশারা মতে কাকে পদোন্নতি দিবে, কাকে বঞ্চিত করবে, এই নীতি তো চলতে পারে না, একটা ভালো প্রশাসনের জন্য হইতে পারে না। আপনার এখনো কিন্তু আমাদের দেশে আপনার বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু প্রতিষ্ঠানে আছে, সেটা হচ্ছে আপনার একই পদের দুইটা করে গ্রেড আছে। হুম, দুইটা গ্রেড, মনে করেন একটা পদের আপনার পঞ্চম গ্রেডও আছে, আবার চতুর্থ গ্রেডও আছে, বা তৃতীয় গ্রেড। পঞ্চম গ্রেড বা তৃতীয় গ্রেড আছে। আপনার একজন লোক যখন নাকি সে পদোন্নতির সম্পূর্ণ যোগ্যতা অর্জন করবে, তার সব ক্রাইটেরিয়া ফুলফিল করলো, কিন্তু তখন তো আর পদ না থাকলে তো পদোন্নতি দিতে পারবেন না। হুম, তখন ওই পদটাকে আপগ্রেড করা হয়। আপনার ওই পঞ্চম গ্রেডের পর্যায়ে তখন তৃতীয় গ্রেড হিসেবে বিবেচিত হয়। এতে কিন্তু তার জব ডেসক্রিপশনের, চার্টার অফ ডিউটিজ এর কোনো পরিবর্তন হলো না। সে কিন্তু তার যেই কাজ ছিল ওইটাই করতেছে, কিন্তু হুম, এতে করে তার মর্যাদা বাড়লো, তার তখন উৎসাহ বাড়বে। এখন ওইটারই আপনারা দেখেন অন্য ধরনের করছে, কি সংযুক্তি দিয়া আপনার আপনার দেখেন শাখার মধ্যে আপনার উপসচিবরা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার টাকায় জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি আছে। এইটা তো আপনার, এইটা না করে আমরা যদি পদগুলোকে ওইভাবে আপগ্রেড করে দিতাম, তারপরে যারা যোগ্য এবং যাদের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য নয়, দুর্নীতির মামলা নাই, কোনো আপনার বিরূপ কিছু নাই, তাদেরকে আমরা স্কেলটা দিয়ে আপগ্রেড করে দিলাম। তারপরে ওইখান থেকে পতনের জন্য স্বচ্ছতার ভিত্তিতে কে কোন পদের যোগ্য, সেটা একটা বাছাই কমিটি থাকতে পারে। বাছাই কমিটির মাধ্যমে যদি আপনার ওই পদায়নগুলি করা হয়, তাহলে তো এই বিতর্কগুলি আসে না পদায়নের জন্য। তো এই পদ্ধতিটা করলে হয়তো বা পদায়ন এবং পদ্ধতির ক্ষেত্রে আপনার অনেকটা স্বচ্ছতা আসবে। হয়তো আরো অনেকের কাছ থেকে পরামর্শ নিলে আরো ভালো কিছু আইডিয়া আসতে পারে। এইভাবে হয়তো আপনার পদোন্নতি আর পদায়নের যে দুর্নীতি হয়, এবং যেই আপনার পক্ষপাতিত্ব, ওই আপনার ব্যক্তিগত পছন্দ এবং ব্যক্তিগত বিদ্বেষ যে এইখানে কাজ করে, এগুলি বন্ধ করার জন্য এটা দরকার, এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করার জন্য প্রক্রিয়াটা পরিবর্তন করা দরকার পদোন্নতির এবং পদায়নের। তাহলে প্রশাসনে অনেকটা স্বচ্ছতা আসবে। জি, সঠিক। আমরা দেখেছি যে একটা জিনিস, পদোন্নতি বিধিমালার মধ্যে এই বিধিমালাটা একটা স্বৈরাচারী বিধিমালা, যেখানে বলা হয় যে আরো তথ্য জানা প্রয়োজন। এই আরো তথ্য জানা প্রয়োজন নামে অসংখ্য কর্মকর্তা প্রমোশন দেওয়া হয় নাই। ইভেন আর হলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়, গোয়েন্দা সংস্থাকেও বলে দেওয়া হয় যে কাকে পদোন্নতি দেওয়া হবে না, কাকে দেওয়া হবে। সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী গোয়েন্দা সংস্থা সেভাবে রিপোর্ট দিয়ে দেয়। আর পুরোটাই কালাকানুন, যে সর্বশেষ একজন কর্মকর্তার যদি সব ঠিক থাকে, তারপরও এসএসবি কে একটা সুপিরিয়র পাওয়ার, সুপ্রিম পাওয়ার দেয়া আছে, যে এসএসবি যদি মনে করে তাহলে সে প্রমোশন পাবে না। তো এই পদোন্নতি বিধিমালা তো আমূল পরিবর্তন হওয়া উচিত। পদোন্নতির বিধিমালায় কিন্তু আরো তথ্য প্রয়োজন, এইটা নাই হ্যাঁ, আপনার। কিন্তু বানানো হয়েছে। সমগ্র চাকরি জীবনের
আপনার সবকিছু যাচাই বাছাই করে ওইটা সুযোগ নিয়েই তারা আরো তথ্য চাই এটা হ্যাঁ, হ্যাঁ, বলে। আসলে এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। সঠিক। দুর্নীতিতে আর্থিক দুর্নীতি আছে আর বুদ্ধিভিত্তিক দুর্নীতি, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। এই বুদ্ধিভিত্তিক দুর্নীতি কিন্তু জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনার দেখবেন সরকারের প্রায় উচ্চ পর্যায়গুলিতে বুদ্ধিভিত্তিক দুর্নীতি চলে। এইভাবে আপনার একটা অজুহাত দেখায়া আমার পছন্দের লোকটাকে নিব আর নিব না, সঠিক। এরকম করে। আপনাকে একটা উদাহরণ দেই, অনেকটা এটা সত্যি উদাহরণ। হুম, একজনকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, তারপরে সে আর এগিয়ে কিছু না, তারপরে পদোন্নতি কমিটির যিনি সভাপতি, এসএসবির যিনি সভাপতি, তিনি একটা কাজে, যদিও অন্য মন্ত্রণালয়, ওনাকে ডাকলেন। হুম, যাওয়ার পরে বললেন যে আপনি কি বুঝতে পারছেন আপনার কেন পদোন্নতি হয় নাই? হুম, তখন সে ব্যক্তি বলল যে স্যার আপনি তো সভাপতি হুম, এসএসবি, আপনি যদি না জানেন আমি জানবো কি করে? সঠিক, সঠিক। তখন সভাপতি বললেন যে আমরাও বুঝতে পারিনি। আহ, আপনার তাহলে নামটা নিয়ে যখন আলোচনা হয়েছে তখন হুম, কিন্তু আপনার সম্পর্কে সবাই মানে এসএসবি সবাই চিনে আপনাকে। হুম, এরপরে আপনার অন্য সাইটগুলি নিয়েও বেশ আলোচনা হয়েছে হুম, এবং আপনার কোন রিপোর্ট, সব রিপোর্ট ঠিক আছে, হুম, কিন্তু বলা হলো তাকে পদোন্নতি দেওয়া যাবে না। হুম। চিন্তা করেন যে জিজ্ঞেস এই করা আমাদের হলো, প্রশাসন। তখন জিজ্ঞেস করো কেন, যে সেইটা বলা যাবে না। হুম, তখন পদোন্নতি ওই এসএসবি কোন সদস্যেরই আপনার ওইখানে সাহস নাই যে হুম, যোগ্য কর্মকর্তাকে কেন পদোন্নতি দেওয়া হবে না। ওই কর্মকর্তাকেই আবার কিছুদিন পরে একজন পিএইচসির চেয়ারম্যান একটা জরুরি প্রয়োজনে ডাকলেন। ওইখানে যাওয়ার পরে উনিও জিজ্ঞেস করলেন আপনার পদোন্নতি না হওয়ার কারণটা কি? হুম, হুম, তখন সে তো আর কোনো উত্তর দিতে পারলো না। তখন পিএইচসির চেয়ারম্যান তাকে বলল, আচ্ছা বললেন তো তালিকাটা কে নিয়ে আসে? হুম, হুম, সে বুঝতে পারে না কিসের তালিকা। বললো যে পদোন্নতির তালিকা উমুকে নিয়ে আসে না উমুকে নিয়ে আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তো এই যদি হয় আমাদের পদোন্নতির প্রক্রিয়া, তাহলে সাধারণ আপনার মানুষ কিছুটা সাধারণ মানুষ প্রশাসন এগুলো শুনলে হাসবে এবং এটা তো এটা লজ্জার ব্যাপার। আপনি তো খুব কাছ থেকে দেখেছেন। আমার ধারণা আপনি এখানে একটা উদাহরণ দিতে পেরেছেন। এরকম শত, শত উদাহরণ আছে। কিভাবে আমাদের প্রশাসনের মেধাবী সৎ যোগ্য কর্মকর্তাদের প্রমোশন দেওয়া হয়নি। এর চেয়ে বড় প্রতারণা এবং আমি তো মনে করি হক নষ্ট। একটা মানুষের ন্যায্য হক নষ্ট। এদের তো পরকালও জবাবদিহি করতে হবে। আর একটা না, জিনিস একজনকে যখন পদোন্নতি যোগ্য কর্মকর্তাকে যখন পদোন্নতি না দেন, তা আপনার তার ক্ষতটা দেখেন। সে নিজে কিন্তু আহত হচ্ছে, তার পরিবারটা বেশি পরিবার আহত এবং তার আপনার যে সামাজিকভাবে আত্মীয় স্বজন এবং তার অন্যান্য সহকর্মী, তারা কিন্তু মনে করে নিশ্চয়ই তার কোনো দোষ আছে, হ্যাঁ, এই কারণে পদোন্নতি হয় না। সামাজিক ভাবে হেয় হয়। এই সামাজিক ভাবে হেয় করার মতন অপরাধ সে বড় অপরাধ নাই। তো এগুলি থেকে আমাদেরকে বেরোতে হবে। এগুলি থেকে না বেরোনো পর্যন্ত আমরা কখনো ভালো জনপ্রশাসন পাবো না। আচ্ছা আমাকে অনেকেই বলেছে প্রশাসনের কর্মকর্তারা বিশেষ করে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছে এরকম অনেক কর্মকর্তা আমাকে গত কয়েকদিনই বলছে যে জাহাঙ্গীর ভাই আপনি তো ভিডিও বানান প্রশাসন নিয়ে তো একটা জিনিস বলেন যে এই যে এখন প্রশাসন সংস্কারে একটা কমিটি করা হলো বা কমিশন করা হলো তারা বলছে যে এই সব সংস্কার কমিশন এর আগে বহুবার হয়েছে বহু কমিটি হয়েছে কোনো লাভ হবে না
যদি আমরা গত 15-16 বছরে ধরে নেওয়া যায়, পারলে সম্ভব হলে এর আগের থেকেও যত কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে এবং যারা এর জন্য দায়ী এদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া যায় দৃষ্টান্তমূলক, তাহলে ভবিষ্যতে আর কেউ পদোন্নতি বঞ্চিত করার সাহস দেখাবে না। বলতে এইটা হওয়ার দরকার। এটা আপনি আর কি একমত কিনা? আপনার দেখেন, আপনার শাস্তি দিবেন কাকে? আপনার যারা বঞ্চিত করছে তারা তো আপনার ধরাছোঁয়ার বাইরে, তাকে তো আর ফৌজদারি মামলায় আনতে পারবেন না, আর প্রমাণ তো আপনি পাবেন না। এটা তো বুদ্ধিভিত্তিক দুর্নীতি। বুদ্ধিভিত্তিক দুর্নীতির কোনো প্রমাণ থাকে না। আপনাকে দুদক যেমন আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল, কোনো কিছু পাওয়া যায় না, আপনি ক্লিন, এটার আপনার দিয়ে দিলে এই বুদ্ধিভিত্তিক দুর্নীতি। আপনার যে ক্লিন দিল সার্টিফিকেট, তাকে তো ধরতে পারবেন না, প্রমাণ পাবেন না। এই যে আপনার বলছেন আরো তথ্য প্রয়োজন, এটার রেকর্ড আপনি পাবেন না। তো কি করে বুদ্ধিভিত্তিক দুর্নীতির শাস্তি দেওয়া যায়? এটা নৈতিকতার আর একটা আপনি দেখছেন তো যে এদেরকে ঘৃণা করা ছাড়া আর কিছু করার নাই। না, আর একটা হলো তারা বলছে যারাই পদোন্নতি বঞ্চিত করেছে, এসএসবির প্রভাবশালী কর্মকর্তারা, এরা সবাই কিন্তু মহা দুর্নীতিবাজ। এরা এতটাই প্রভাবশালী ছিল যে এরা দেশে বিদেশে প্রচুর টাকা তারা বিদেশে পাচার করেছে, এবং এরা সব ধড়িবাজ, দুর্নীতিবাজ। ওদের দুর্নীতি মামলা, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। না, দুর্নীতি যদি আর্থিক দুর্নীতি যদি করে থাকে এবং যদি সেটা প্রমাণ করা যায় তাহলে শাস্তি হবে, কিন্তু আর্থিক দুর্নীতি আছে কিনা এটা তো আমি আর বলতে পারবো না। আপনার তো বুদ্ধিভিত্তিক দুর্নীতি আছে, আর এরা পরিচালিত হয় কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা। ওরা নিজেদের আপনার পজিশন বজায় রাখার জন্য এবং নিজের আরো অধিক দিন এই আপনার চেয়ারে সুবিধা ভোগ করার জন্য এরা জি হুজুরের মতন কাজ করে। অনেকে দেখবেন যে এরা আর্থিক সততা আছে, কিন্তু বুদ্ধিভিত্তিক সততা নাই। সংস্কারের কথা বললেন, সংস্কার অতীতে তো অনেক হয়েছে। আপনার এই বড় বড় প্রতিবেদন দিয়া আপনার লাভ হবে না। আর সংস্কারের মূল কথা হলো রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক ঐক্যমত ছাড়া যত সংস্কারই করেন, যত প্রতিবেদনই দেন, আপনার ভালো ভালো প্রস্তাব দেন, এই প্রস্তাব আপনার টেকসই হবে না। আর এটা একটা চলমান প্রক্রিয়া। আর আপনার কতগুলি সংস্কার আছে, আপনার স্বল্প মেয়াদী, কিছু আছে মধ্যমেয়াদী, কিছু আছে দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী কিছুর মধ্যে হয়তো আপনি কিছু পদায়ন বদলি এইসব কিছু করতে পারবেন, ছোটখাটো কিছু করতে পারবেন, আর আপনার কিছু আইন কানুনে হয়তো পরিবর্তন আনতে পারবেন, কিন্তু এই পরিবর্তন পূর্ণাঙ্গ হবে না। একটা জিনিস আপনার খেয়াল করেন, আপনি যদি পাহাড়ে চড়তে যান, আপনার কি করতে হবে? পাহাড়ে চড়ার জন্য হয় প্রশিক্ষণ লাগবে, অথবা আপনার পাহাড়ে চড়ার পথ তৈরি করতে হইব। আপনি যদি মন দিয়া পাহাড়ে চড়তে যান, হাত পা ভাঙ্গা ছাড়া আর কিছু হবে না। আমাদের এই সংস্কার প্রতিবেদনগুলি অনেকটা মই দিয়ে পাহাড়ে চড়ার মতন। আমরা বর্তমানে যে জনপ্রশাসনের যেই অবস্থা, আপনার এই সংস্কারগুলি তো জনপ্রশাসন ছাড়া আপনি করতে পারবেন না, বাস্তবায়ন তো জনপ্রশাসনই করবে। এই বঙ্গু জনপ্রশাসন দিয়ে কি সংস্কার আপনি কতটুকু করতে পারবেন সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আর আপনার এই প্রশাসনের ধারণ ক্ষমতা কদ্দূর। আর আপনার দেখবেন যখন নাকি আপনার ভালো একটা কাজও করতে যাবেন, যখন দেখবেন এটা কারো বিপক্ষে যায়, মনে করে তার স্বার্থের হানি হবে, জনস্বার্থ কিন্তু দেখবে না, তার নিজের স্বার্থের হানি হবে, প্রতিবাদ আসবে, প্রতিরোধ আসবে। সেগুলি আপনার কাটানোর মতন সক্ষমতা দরকার। এসব না হলে আপনার সংস্কার
কোনো কার্যকর হবে না। আর আপনার চিন্তা ভাবনা করে, আর যে স্বল্প সময়ে আপনার সংস্কার বলছেন, আপনার যেই আইন কানুন আছে, এই আইন কানুনের ভুল ত্রুটি, সমস্যা কোথায় রয়েছে, অসামঞ্জস্য কোথায় রয়েছে, এ বুঝতেই তো কয়েক মাস সময় লাগবে। সঠিক সঠিক সঠিক। এরপরে আপনার সমাধান খুঁজতে তো আরো সময় লাগবে, তাই না? আচ্ছা ফিরোজ ভাই, আমরা এখন সংস্কার থেকে অন্য একটা ইস্যু যাচ্ছি। এই যে আপনি দেখেছেন সম্প্রতি একটা একটা বড় চাঞ্চল্যকর ইস্যু, সারা দেশেই এটা একটা আলোচিত হয়েছে, যে ডিসি নিয়োগ নিয়ে একটা বড় ধরনের কেলেঙ্কারি হয়েছে। আমরা দেখলাম যে এই সরকারের কাছে এটা তো একটা নিঃসন্দেহে বিপ্লবী সরকার। ১,৫০০-এর উপরে মানুষ মারা গেছে। এই ছাত্র জনতার রক্তাক্ত এই বিপ্লব, এত বড় গণ অভ্যুত্থানের পরে আমরা যেই মেজাজের সরকার, যেই মেজাজের প্রশাসন দেখতে চেয়েছিলাম, তা কিন্তু আমরা পাইনি। মানে তাদের মধ্যে তো একটা বিপ্লবী চেতনা থাকতে হবে। যাই হোক, তো আমরা যেভাবে প্রশাসনের রদবদল প্রত্যাশা করেছিলাম তা কিছুই পাইনি। এখন কিছু কিছু হচ্ছে স্লো হবে, কিন্তু আমরা দেখলাম শুরুতেই ডিসি নিয়োগ নিয়ে একটা বড় ধরনের কেলেঙ্কারি, এবং যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো তার বেশিরভাগই হলো বিগত আওয়ামী লীগ সরকারের দোসর, এই ফ্যাসিস্টের দোসর। ছাত্রলীগ করা, সুনির্দিষ্টভাবে ছাত্রলীগ করা, আওয়ামী লীগের পারপাস সার্ভ করা, ভ্যাটার্ন, এই নিয়োগ দেখে সব বিস্মিত হয়ে গেল। এবং এটার প্রতিবাদ করতে যে যারা প্রতিবাদ করলো, যোগ্য সৎ যোগ্য মেধাবীরা, যারা বিগত 15 বছরে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা, তাদেরকে তদন্তের নামে তাদেরকে শাস্তির মুখোমুখি করার ব্যবস্থা করা হলো। এবং দুঃখজনক হলো, যেই সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্ত কমিটির, তাকে বলা হয়েছিল ফ্যাক্টস ফাইন্ডিংস বের করার জন্য, উনি আর এক ধাপ আগায় যা উনি শাস্তির সুপারিশ উনি করে দিলেন। এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আপনার এই যে সরকার, এই সরকার তো তাৎক্ষণিক ক্ষমতা নিছে, কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। প্রশাসনও একটা আপনার বিশৃঙ্খল অবস্থা ছিল। আপনার রাতারাতি তো আপনার সবাইকে বিদায় করা সম্ভব না, আবার নতুন করে সাজানো সম্ভব না। তো আপনার এই জন্য একটু সময়ের প্রয়োজন। আপনার হয়তো সময় নিচ্ছে, আস্তে ধীরে ধীরে এইটা হয়তো আশা করা যায় ঠিক হয়ে আসবে। কিন্তু যে জেলা প্রশাসক নিয়োগের যে কথাটা বললেন, আপনার এইখানে হয়েছে খুব তড়িঘড়ি হয়ে গেছে। আপনার একসাথে এতগুলি জেলা প্রশাসক একই দিনে পোস্টিং দেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আর আপনার যদি আপনি অল্প অল্প করে দিতেন, কয়েকদিন সময় নিতেন, না 2 সপ্তাহই লাগতো। 2 সপ্তাহ সময় নিয়ে আপনি যদি যাচাই বাছাই করে আপনার কে কোন পক্ষের এগুলি তো যাচাই করা সম্ভব ছিল। একটু সময় নিয়ে ডিসি ফিট লিস্ট কিভাবে করলো বিতর্কিত? ডিসি ফিট লিস্টে কিভাবে ঢুকলো এরা? না, ফিট লিস্টের সময় হয়তো আপনার তারা হয়তো তাদের ইন্টারভিউ নিয়ে তাদের আপনার যে ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করছে, ওই ক্রাইটেরিয়াটাই দেখছে। সে কোন দলের আপনার সেটা হয়তো তাদের ইয়ের মধ্যে ছিল না। এইটা তো আপনার তাদের ইয়ের মধ্যে থাকারও কথা না, বিবেচনার মধ্যে থাকারও কথা না। এটা কিন্তু আলাদাভাবে দেখা হয়। সেই আলাদাভাবে ফিট লিস্ট আছে, কিন্তু আপনার ফিট লিস্ট আপনার যারা নাকি ওই রকম আপনার ছিল তাদেরকে ইন্টারভিউতে ডাকাইতে উচিত হয় নাই। সঠিক। আপনাকে ইন্টারভিউতে ডাকলেন কেন? আপনার যদি মনে করেন সে আপনার বিগত সরকারের একদম আপনার দলীয় সমর্থক, যেটা একদম রাজনৈতিক ব্যক্তির মতন, রাজনৈতিক কর্মীর মতন কাজ করছে, বা দুর্নীতি পরায়ণ যারা আছে, তাদেরকে আপনার তো ইন্টারভিউ ডাকলেন কেন? আপনি একটু এইখানে একটু ধীরে চলা উচিত ছিল। আপনার যাচাই বাছাই করে ইন্টারভিউটা নিয়ে যারা ইন্টারভিউতে করছে, তারপরও আপনি বাছাই করে অল্প অল্প করে আপনার দিতেন। অল্প অল্প করে দিলে কিন্তু
এই যে আপনার বিদ্রোহটা দেখা গেছে, এইটা হয়তো এরকম ভাবে দেখা যায়। আর আপনার যারা নাকি এরকম আপনার একটু বিদ্রোহ দেখাইছে, একটু হাঙ্গামা করছে, তাদেরকেও আমি বলবো যে আপনার প্রশাসনের কর্মকর্তা, আপনি কিন্তু অন্যান্য চাকরিজীবীদের মধ্যে যারা কথায় কথায় আন্দোলন করে, হরতাল করে, প্রশাসন কিন্তু কাতারের নয়। আপনাকে বুঝতে হবে আমরা প্রশাসনের একজন সদস্য। আপনাকে আপনার অনেক বঞ্চিত হয়েছেন, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, ওইটা আপনাকে মার্জিত ভাবে বলতে হবে, শোভনীয় ভাবে বলতে হবে। কারণ এটা তো আপনার ওই আপনার যে একজন আন্দোলনকারী, হ্যাঁ, ভূমিকা নিয়ে আপনি তো ওইটা করতে পারেন না। আপনি মার্জিত ভাবে করতে না, ওই অশোভন কিছু করা যাতে একটা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এরকম করা তো উচিত না। কিছুটা ইনডিসেন্ট হয়েছে আর কি, যদিও একটা হ্যাঁ, কিন্তু সেন্টিমেন্টটা ছিল কষ্ট সেন্টিমেন্ট ছিল। আপনার হয় কি আপনার দীর্ঘদিনের বঞ্চনা, এই যে তাদের মধ্যে ক্ষোভ হঠাৎ বহিঃপ্রকাশ হয়ে গেছে, যা হওয়া ছিল না কিন্তু হয়ে গেছে। এটা আমলে নিতে হতো, এটা আমলে নিতে হতো। ভাবমূর্তিকে মারাত্মক ভাবে ক্ষুণ্ণ করছে, এটা হওয়া উচিত না। আরো ধৈর্যশীল হওয়া উচিত, যারা প্রশাসনে থাকেন ধৈর্যশীল হওয়া উচিত। জি, আমি আলোচনার একেবারে শেষ দিকে এই গতকাল আজকে একটি সবচেয়ে বড় যেটা আলোচনা হচ্ছে এখন, আপনি শুনেছেন যে তাপসী তাবাসসুম উর্মি নামে একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, একেবারে জুনিয়র অফিসার, 40তম বিসিএস এর, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে উনি ছিলেন সহকারী কমিশনার, নিউ ম্যাজিস্ট্রেট। আপনি মনে শুনেছেন যে উনি প্রধান উপদেষ্টা সম্পর্কে কি ধরনের মন্তব্য করেছেন ফেসবুকে, এবং অলরেডি ওনাকে ওএসডি করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? উনি তো প্রশাসনের একজন কর্মকর্তা, জুনিয়র হলেও উনি প্রশাসনের কর্মকর্তা, প্রশিক্ষণ কিছুদিন তো পাইছেন, তাই না? প্রশাসনের আপনার প্রশাসনের কি ধরনের আপনার তাদেরকে হইতে হয়, কি চরিত্রের হইতে হয়, এটা তো ওনার কিছুটা বুঝে উচিত। এমনি তো ফেসবুক আপনার ব্যবহার সম্পর্কে সরকার একটা নির্দেশনাই আছে। তাছাড়াও আপনার যখন যেখানে একটা জাতি একজনকে প্রধান উপদেষ্টা বানাইছেন, জাতি তো তাকে আপনার দিছেন, সেক্ষেত্রে একজন নাগরিকও তো তার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করতে পারেন না, নাগরিকের পক্ষ শোভনীয় না। আর উনি প্রশাসনিক কর্মকর্তা হয়ে তো এটা শোভনীয় না। আর সরকারি কর্মচারীরা সরকারের কোনো আপনার প্রকাশ্যে এই ধরনের সমালোচনা করা, বিবৃতি দেওয়া আপনার সরকার প্রধান বা প্রতি, এটা কিন্তু কন্ডাক্ট রুলের পরিপন্থী। ওনার পক্ষে বিদ্রোহ হয়েছে, বিদ্রোহ মারাত্মক অশোভনীয় হয়েছে। এই ধরনের থেকে বিরত থাকা উচিত ছিল। আরেকটু আপনার যাই ফেসবুক পাইলেই যে আপনার করবেন, এরকম করা উচিত না। অনেকে হিরো হওয়ার জন্য আমাকে সবাই চিনবে, করবে, আর এই চিনার জন্য তাই বলে কি আমি এমন মন্তব্য দিব যেটা নাকি শোভনীয় না, আরেকজনকে আঘাত করে তো আমি কিছু বলতে পারি না। আপনি তো মনে করেন যে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত? আপনার শাস্তিটা তার উদ্দেশ্যের উপর নির্ভর করবে। আপনার তদন্তে যদি আপনার অপরাধের ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে, অভিপ্রায়। আসলে তার মানসিক অভিপ্রায়টা কি, তার উদ্দেশ্যটা কি ছিল। তার উদ্দেশ্য যদি প্রকৃত খারাপ হয়ে থাকে তাহলে তো আপনার তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, নতুবা আপনার এই জন্য কিছু না কিছু শাস্তিতে হবে। শাস্তি ছাড়া গেলে তো এগুলি বাড়তেই থাকবে, এগুলি হওয়া উচিত না। আমরা আশা করব যে তদন্তে সব এড়িয়ে আসবে এবং সেই দোষী সাব্যস্ত হলে তাকে সে শাস্তির মুখোমুখি হতে হবে।
হ্যাঁ, তো তারপর দেন মাত্রা বিবেচনায়। জি, ফিরোজ ভাই, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, আপনি আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন আমাকে। তো আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি। আগামীতে আবার কখনো নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে মুখোমুখি হব, এই আশাবাদ ব্যক্ত করেই আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকেও ধন্যবাদ, এবং আপনার চ্যানেল যারা দেখছে তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।